2009 সাল। মাহরাং তখন কিশোরী। তার বাবা আব্দুল গাফফার লাঙ্গোভকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায়। দীর্ঘ 3 বছর পর 2011 সালে পাওয়া যায় তার ক্ষতবিক্ষত লাশ। বাবার সেই রক্তে ভেজা শার্ট দেখেই মাহরাং বুঝেছিলেন ডক্টর মাহরাং বালুচ পেশায় একজন চিকিৎসক, যার হাতে থাকার কথা ছিল স্টেথোস্কোপ। তাকে রাজপথে প্ল্যাকার্ড হাতে লড়তে দেখা যাচ্ছে একটা অবদমিত জাতির জন্য। গত 22 জুন 2026 তারিখে পাকিস্তানের একটি আদালত এই অদম্য লড়াকু নারীটিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তার অপরাধ রাষ্ট্রদ্রোহ আর সন্ত্রাসবাদ। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যখনই কোনো শাসক গোষ্ঠী অধিকার আদায়ের কণ্ঠকে সন্ত্রাসবাদ বলে গালি দেওয়ার চেষ্টা করে, বুঝে নিতে হবে সেই আন্দোলন অনেক শক্তিশালী ভিত্তির আন্দোলন। মাহরাংয়ের রাজনীতিতে আসা কোনো শখের বিষয় ছিল না, ছিল বাধ্যবাধকতা। 2009 সাল। মাহরাং তখন কিশোরী। তার বাবা আব্দুল গাফফার লাঙ্গোভকে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায়। দীর্ঘ 3 বছর পর 2011 সালে পাওয়া যায় তার ক্ষতবিক্ষত লাশ। বাবার সেই রক্তে ভেজা শার্ট দেখেই মাহরাং বুঝেছিলেন এই রাষ্ট্রে বালুচদের জীবনের চেয়ে লাশের দাম বেশি। সেই থেকে শুরু। আজ তিনি পুরো বেলুচিস্তানের স্পন্দন। বেলুচিস্তানের ট্র্যাজেডি হলো তার মাটির নিচের সম্পদ। পাকিস্তানের 44% ভূখণ্ড এই প্রদেশটির, যেখান থেকে পাকিস্তান পায় 42% প্রাকৃতিক গ্যাস। কিন্তু ট্র্যাজেডি দেখুন, 1952 সালে যেই সুই খনি থেকে গ্যাস উত্তোলন শুরু হয়, সেই এলাকার মাত্র 5 থেকে 7% মানুষ আজ গ্যাস সুবিধা পায়। সিন্ধু আর পাঞ্জাব আলোকিত হয় বালুচদের গ্যাসে, আর বালুচরা পড়ে থাকে অন্ধকার। 1948 সালে পাকিস্তান সেনাবাহিনী জোর করে বালুচিস্তান দখল করার পর থেকে এই পর্যন্ত অন্তত 5 বার বড় বড় বিদ্রোহ হয়েছে। ফলাফল প্রায় 25,000 বালুচের প্রাণহানি। 2000 সাল থেকে এখন পর্যন্ত 8,000-এর বেশি মানুষের বিকৃত লাশ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ 10,000-এরও বেশি। এই রাষ্ট্রীয় বর্বরতার নাম দেওয়া হয়েছিল কিল অ্যান্ড ডাম, অর্থাৎ ধরো, মারো এবং ফেলে দাও। পাকিস্তানের নীতি নির্ধারণী পর্যায়ে বালুচদের কোনো জায়গা নেই। সেনাবাহিনীতে তাদের অংশগ্রহণ মাত্র 3%, অথচ পুরো প্রদেশ নিয়ন্ত্রণ করে পাঞ্জাবি প্রধান ফ্রন্টিয়ার কোর। কেন্দ্রীয় চাকরিতে কোটা মাত্র 6%। 52% মানুষ নিরক্ষর, 70% বাস করে চরম দারিদ্র্যে। মাটির নিচেই রয়েছে রেকেডিক ও সায়ান্দাক এর মতো বিশ্বের অন্যতম বড় সোনা ও তামার খনি। বাঙালি হিসেবে আমাদের এই গল্পগুলো খুব চেনা চেনা লাগে। 1971-এর আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে যা যা ঘটেছিল, 2024, 25, 26 সালে এসে বালুচিস্তানে তার হুবহু কার্বন কপি দেখতে পাচ্ছি আমরা। পাটের টাকায় যেমন করাচি গড়ে উঠেছিল, আজ বালুচদের সোনা আর গ্যাসে পরিপুষ্ট হচ্ছে ইসলামাবাদ। আমাদের অপারেশন সার্চলাইটের আধুনিক রূপ হলো বালুচদের ওপর চালানো কিল অ্যান্ড ডাম। বাঙালিদের যেমন ক্ষমতায় বসতে দেওয়া হয়নি, বালুচদেরও আজ নিজেদের সম্পদের ওপর কোনো অধিকার নেই। বর্তমান সময়ে সিপেক বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে বলা হয় বালুচিস্তানের উন্নয়নের চাবিকাঠি। কিন্তু বাস্তবতা ভিন্ন। গোয়াদার বন্দরকে কেন্দ্র করে যে বিশাল কর্মযজ্ঞ চলছে, সেখানে স্থানীয় বালুচদের কোনো কর্মসংস্থান নেই, উল্টো তাদের উচ্ছেদ করা হচ্ছে। এটা মূলত উন্নয়নের নামে একটি নতুন ঔপনিবেশিক শাসন। মাহরাং বালুচ এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তার নেতৃত্বে গড়ে ওঠা বালুচ ইয়াকজেতি কমিটি আজ পাকিস্তানের ভিত কাঁপিয়ে দিচ্ছে। 2023 ও 2024 সালে মাহরাংয়ের নেতৃত্বে হওয়া ঐতিহাসিক লং মার্চ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বেলুচিস্তানের নারীরাও আজ যুদ্ধের সম্মুখ ভাগে। ইসলামাবাদে প্রতিকূল আবহাওয়ার মাঝে মাসের পর মাস অবস্থান ধর্মঘট করে তিনি প্রমাণ করেছেন দমন করে এই আন্দোলন থামানো অসম্ভব। মাহরাং বালুচ বারবার একটি কথাই বলেছেন, আমরা আমাদের মাটির মালিকানা চাই, ভিখারি হিসেবে অনুদান নয়। এই আত্মমর্যাদার সুরই 1971 সালে বাঙালিদের কানে বেজেছে। ডক্টর মাহরাংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পাকিস্তান হয়তো তাকে 4 দেয়ালের ভেতর আটকে রাখতে পারবে, কিন্তু যেই আগ্নেয়গিরি তিনি বালুচ তরুণদের মনে জ্বালিয়ে দিয়েছেন, তার নেভানোর শক্তি কারো নেই। ইতিহাসের শিক্ষা হলো, শোষণ করে কোনো জনপদকে চিরকাল দখল করে রাখা যায় না। মাহরাং বালুচ আজ শুধু বেলুচিস্তানের কণ্ঠস্বর নয়, তিনি সারা বিশ্বের নির্যাতিত মানুষের সংগ্রামের এক নতুন মূর্ত প্রতীক। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।